হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, বাজ পড়া বাড়ি। আমাদের গ্রাম থেকে এই বাজ পড়া গ্রামটি প্রায় 7 ক্রোশ দূরে। শোনা গেছে ওই গ্রামে সন্ধ্যার পরে আর কোনো লোক থাকে না, কোনো মানুষ থাকতেও ভয় পায় এবং ওদিকে যেতেও ভয় পায়। তার কারণ ওই পাড়ায় এক সময় এক জমিদার ছিলেন। জমিদার বিভূতিভূষণ। তো বিভূতিবাবুর ফ্যামিলি সহ এক রাতে ঝড় জলের সময় এক বাজ এসে পড়ে এই বাড়ির ওপরে। বাড়িটার বেশ কিছু অংশ ভেঙে যায় এবং সব পরিবারে সমস্ত ফ্যামিলির লোকজন মারাও যায়। তারপর থেকে শোনা যায় সন্ধ্যের পরে ওই বাড়িতে ভূতের উৎপাত হয়। এত উৎপাত হয় যে গ্রামের মানুষকেও টিকতে দেয় না। প্রচণ্ড কান্নার আওয়াজ, কখনো হাসির আওয়াজ, কখনো আবার পাড়ার মধ্যে ছোটাছুটি করে হাওয়া রূপে। সেই জন্যে ওই গ্রামে আর মানুষ থাকে না। বাড়িটার নাম সবাই মিলে দিয়েছে বাজ পড়া বাড়ি। বিশেষ করে সন্ধ্যের পরে তো ওই পাড়ার ধারে পাড়েও কেউ যায় না। দিনে মানে খুব জরুরি কিছু কাজ থাকলে কেউ কেউ যায় বটে। কারোর গরু বা ছাগল হারিয়ে গেছে, তাই খুঁজতে খুঁজতে দিনের বেলা ওই পাড়ায় যায়। কিন্তু সন্ধ্যের পরে ওই পাড়ার দিকে কেউ এগোয় না ভয়তে। আমরা জনা কয়েক ভাবলাম যে আদৌ কি ওখানে ভূত বলে কিছু আছে, না এগুলো শুধুমাত্র গাল গল্প, মানুষকে ভয় দেখানো বা গল্প কথা মাত্র। এই ভেবে আমরা জনা কয়েক সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই বাড়িটাতে গিয়ে একটা রাত কাটিয়েই আসবো। জনা কয়েক বলতে প্রায় 7 থেকে 8 জন ছেলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই বাড়িটাতে রাত কাটিয়ে আসবো। সেই মতো সমরেশ, ভুবন, রাজীব, রাহুল এদের সবাইকে ডেকে একটা সিদ্ধান্ত নিলাম। ওরাও সবাই বলল, হ্যাঁ দাদা চলো তো দেখি, 2025 সালে আবার নাকি ভূতের উৎপাত। ভুবন তো বলে উঠলো, বাবা কোনো চিন্তা করবে না, 2025 সালে ভূত পুরগুলো কিছু নেই, আমরা যাবো, একটু ওখানে থাকবো, রাতে রান্না বাড়া খেয়ে দেয় বাড়ি থেকে বলে বেরিয়ে আসবো, যাতে পাড়ার লোক একটু সাহস পায়। কমলেশ বলে উঠল, ভূত এইসব বাবা জেঠা কাকারা এইসব গল্পগুলো করে, ওই সব ভয় দাদা পাবে না তো। চলো সবাই মিলে একদিন গিয়ে ওখানে বেশ ওই বাড়িতে পিকনিক করে আসি। কেউ তো থাকে না, আমরা একটু বেশ মাংস, একটু পোলাও করে খেয়ে রাতে ওখানে আনন্দ করে, আর হোম থিয়েটারটা নিয়ে যাবো, ওই হোম থিয়েটার বাজাবো, গান শুনবো, সকালে বেরিয়ে প্রমাণ করে দেব যে এই বাড়িতে ভূত বলে কিছু নেই। আমি বললাম, খারাপ বলিস নি, এই বাড়িটাতে ভূত আছে, ওই বাড়িটাতে সবাই বলে বেড়ায়, আর ভূত বলে এখনকার দিনে মানুষ বিশ্বাস করবে? হ্যাঁ, ছোট থেকে শুনে আসছি বটে, কিন্তু তা বলে 2025 সালেও ভূত, আবার বাজ পড়া বাড়ি, কবে কে মারা গেছিল সেইটাকে নিয়ে এখনো পর্যন্ত ধরে বসে থাকলে চলে না। ভাবছি ওখানে হয়তো কেউ এই ভয়ের গল্পটা শুনিয়ে কোনো না কোনো জমি জায়গা দখল করার চিন্তাও করতে পারে। বাবা এ কথা তুমি ঠিক খারাপ বলনি। লালু বলে উঠল, এ কথা খারাপ বলনি। লালু, তোর কি মনে হয় বলতো এই বিষয়টাকে নিয়ে, ওই বাড়িতে কি সত্যি ভূত আছে? লালু বলে উঠল, বাবা ভূত
ভূত বলে কিছু আছে? ভূত, আত্মা, পেতাত্মা, শাকিনী, টাকিনী, যোগিনী, এইসব গল্প কথা দাদা, এইসব মানবেন না। চলো আমরা একটা চলে যাই, একটু মাংস নিয়ে একটু রান্না বান্না খাবো, সারা রাত ওখানে গান ফান শুনবো, সকালে বেরিয়ে গ্রামের লোককে বলে দেবো, দেখ আমরা সারা রাত ছিলাম, এখানে কোনো ভূত ফুত নেই, ওরা চিন্তা করবি না, তোরা ওখানে বসবাস কর আর আরামসে থাক, কোনো ভয় পেলে আমাদের ডাকে, ঠিক আছে? আমাদের মধ্যে লালু ছিল খুব সাহসী। লালুর প্রচন্ড সাহস। সেই মতো আমি বললাম, তাহলে এক কাজ কর, রবিবার দেখে চল আমরা বেরিয়ে পড়ি ওই ভূত বাংলো মানে বাজপড়া বাড়ির দিকে, আর বিকালেই পৌঁছে যাব। আমরা যদি দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি তো সন্ধে হওয়ার আগেই ওই বাড়িতে পৌঁছে যাব, এবং ওই বাড়িতে গিয়ে আমরা একটা রুম পরিষ্কার করে সাফাই করে নিয়ে আমরা থাকবো, আর রাতে রান্না বাড়া করবো, খাবো, গান শুনবো, মজা করবো সবাই মিলে। কি বলিস? কারো কিছু বলার আগে লালু বলে উঠলো, আরে দাদা সেটা আমি অনেকদিন ভাবছিলাম, তুমি খালি সাজ দাওনি বলে আমরা পিছিয়ে গেছি। এই আজকে যে প্রসঙ্গটা বলেছো না, আমার খুব মস্তি লেগেছে। চলো আমরা রবিবারই বেরিয়ে পড়ি, কোনো ভয়ে লালুর সঙ্গে থাকতে কোনো মায়ের লাল নেই যাওয়া দেওয়া, কোনো ভয় দেখাবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে লালু, তোর সাহসই তো আমাদের সাহস, বল। চল তাহলে রবিবারই হোক। সেই মতো আমরা রবিবার প্রোগ্রাম সেটিং করলাম। ঠিক দুপুরে খাওয়া দাওয়া করে আমরা জনার সাথে ছেলে এক জায়গায় হলাম এবং বেরিয়ে পড়লাম বাজপড়া বাড়ির উদ্দেশ্যে। আমরা যখন পৌঁছলাম, বিশাল কায় বাড়িটা যেন খাঁ খাঁ করছে, দাঁড়িয়ে আছে একটা শূন্য দ্বীপের মধ্যেখানে, আশেপাশে অনেক দূরে দূরে বাড়ি, অথচ বাড়িতে যেন লোকজনই নেই। সন্ধ্যা হয়ে এসেছে তো, তাই সব লোক গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে গেছে। ওরা আবার সকাল হলে এই গ্রামে চলে আসে, সন্ধ্যের পরে এই গ্রামের লোক থাকে না। বিশাল বাড়ি একদিকে ফেটে গেছে, লতাপাতা গাছ বাড়িটাকে যেন গ্রাস করেছে, বট গাছ, ভাঙা গাছ ওই বাড়িটাতে যেন ঘিরে রেখেছে। মনে হয় বাড়িটা একটা বড় কোনো ধ্বংসের স্তূপ। বাড়িটার সদর দরজাটা খুব বড়, আমরা খুলে ওই দরজা থেকে ওপরে উঠলাম। কি কাণ্ড বাড়ির মধ্যে! শ্যাওলা, মাকড়সার ফাঁদ, ছুঁচোগুলো, ইঁদুরগুলো দৌড়চ্ছে, বিড়ালের বাচ্চা উঠেছে, বিড়াল ছড়াছড়ি করছে। হঠাৎ মাথার ওপর থেকে কি যেন একটা উড়ে গেল। আমি বললাম, কে? লালু বলে উঠলো, ও বাবা, ওটা কিছু ওটা পায়রা বলে না, পায়রা ছিল, পায়রাটা উড়ে গেল ফত করে, ওটা নিয়ে ভয় পাবো না, ও সারা ওরকমই ফত করে উড়ে যায়, ওটা ভয় মাংস দেখায়, ভয় পাবো না, ঠিক আছে? তুমি ভেতরে ওঠো। ও আচ্ছা, পায়রা না, চল ভেতরে যাই। সেই মতো ওই বাড়ির মধ্যে আমরা প্রবেশ করলাম। সত্যি বিশাল জমিদার বাড়ি। উপরে ঘরে উঠে আমি বললাম, এই নগেন, এই ঘরটা বেশ ভালো মনে হচ্ছে, এই ঘরটাকে একটু পরিষ্কার করে নে তো, এই ঘরটা আমরা থাকবো রাতে। কি বলিস নগেন? নগেন বলে উঠল, হ্যাঁ দাদা, এই ঘরটায় আমরা রাতে থাকবো, আর এই ঘরটা বেশ বড় সড়ো আছে, এখানেই রান্না বাড়া করবো, আর আর এখানেই গান শুনবো, এখানেই থাকবো, আর রাতের বেলা আমরা বাড়িটা পুরো ঘুরে দেখবো। হ্যাঁ, সেটাই তো ভাবছিলাম। ঠিক আছে। নগেন ঘর পরিষ্কার করছে, লালু বাজারের ব্যাগটাকে নামিয়ে মাংসটা কেটে ফেলছে। ধীরে ধীরে সন্ধ্যে হয়ে এলো। আমাদের কাছে আলো বলতে দুখানা মশাল আর একটা বড় মোমবাতি। আমি বললাম, লালু এক কাজ কর, সারা রাত লাইট জ্বালাতে হবে তো, এক কাজ কর, এখন একটা মশাল জ্বেলে দে, আর বাকি একটা মশাল আর একটা মোমবাতি থাক। লালু বলল, বাবা ঠিক আছে, এই দুটো থাক, আর একটা জ্বেলে দিই, মশলাটা জ্বলুক, রাত ভারী হলে না তো আরেকটা মশলা একটা মোমবাতি জ্বেলে দেওয়া, ঠিক আছে? অনেক চিন্তা করো আর রান্না বাড়ার ব্যবস্থা করো। সেই মতো আমরা নগেন
রান্নার ব্যবস্থা করছে, রান্নার জোগাড় করছে। আমরা একটু গান ছেড়েছি হালকা করে, বেশ সুন্দর কিছু গান বাজছে, রবীন্দ্রসঙ্গীত শুনছি। 7 মাইল হেঁটে আসার পরে সবাই একটু ক্লান্ত বোধ করছিলাম। এখানে সেখানে ছড়িয়ে বসে পড়লো আর বলতে শুরু করলো, হ্যাঁ, এই বাড়িতে নাকি ভূত থাকে। কত সুন্দর বাড়ি, এই একটু লোকজন না থাকার কারণে একটু আগোছলা বটে, কিন্তু বাড়িটা তো সুন্দর। ধীরে ধীরে রাত বাড়তে শুরু করলো। এমন সময় খুব জোরে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে ভাঙা বাড়ির ছাদ থেকে এখান সেখান থেকে জল পড়তে শুরু করলো। আমি বললাম, লালু, এই বাড়িতে চারদিকে জল পড়ছে রে, আমাদের মশালগুলো। ও বলো না, সে মশালগুলো জল পড়ে ভিজে গেছে, ওই জ্বলবে না, একটাই জ্বলছে। আমরা খেয়ে দেয় নি, আর গান ফান শুনি, ও তোমার চিন্তা রাত হয়ে যাচ্ছে, ওরা একটু ঘুরে বেড়াবো, ঠিক আছে? রাত হয়ে যাচ্ছে, ঘুরে বেড়াবি, আর মশালগুলো জ্বলবে না, এটা কেমন ব্যাপার না? তুমি ভয় পেও না বাবা, যে সময় লালু আছে কোনো মার লাল নেই, কোনো ক্ষতি করতে পারে। আর ভূতের কথা বারবার ভূতের কথা বলতে মাথাটা হ্যাং করে যাচ্ছি আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নে খাওয়া দাওয়া করে নে। এমন সময় ছাদের উপরে একটা বড় আওয়াজ, কে যেন বিকৃত ছুড়ে হাসছে। আমি বললাম, লালু শুনতে পাচ্ছিস একটা বিকট হাসি? লালু বলল, হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি, কিন্তু ও হাসি না, মেঘ ফেক ডাকছে তো। না লালু, তুই শুনেছিস যা, আমিও শুনেছি তাই। একটা বিকট হাসি কিন্তু ঘরের ছাদের উপর থেকে পেলাম, আওয়াজটা ওখান থেকে ভেসে আসছে। শোন লালু, আমরা কেউ ঘুমাবো না, আমরা সবাই জেগে থাকবো, দেখবো এখানে কারা ভয় দেখাচ্ছে। এমন সময় ছাদ থেকে একটা টনচিপ খসে পড়লো আমাদের খাবারের ওপরে। মাংসের কড়াইটা উল্টে পড়ে গেল নিচে, এবং যে রুটি নিয়ে এসেছিলাম সেই রুটিগুলোর উপরে নোংরা কাদা জল পড়ে সব নষ্ট হলো খাবার। আমি প্রশ্ন করলাম, লালু দেখ, সব খাবার কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নগেন, কি করবি রে, খাবার তো নষ্ট হয়ে গেছে। লালু বলে উঠলো, খুব বৃষ্টি হচ্ছে তো, ঝড় বৃষ্টি, ওই কারণে ছাদ থেকে পড়ে। উফ, কি খাবার, ঠিক আছে চলো, যা হবে হবে, না খেয়ে একটা রাত তো কাটিয়ে দেবো এখন। হঠাৎ ছাদ থেকে এক ভদ্রলোকের কান্নার আওয়াজ, যেন কেউ ডুগরি পিঠে কাঁদছে। এই কান্নার আওয়াজটা আমরা সবাই শুনতে পেলাম। নগেন তো আমাকে জড়িয়ে ধরে বলল, দাদা, আমার ভীষণ ভয় করছে দাদা, কি যেন একটা কাঁদছে দাদা। কি করবো দাদা, তো কোথায় এসে পড়লাম দাদা। আমি নবাইকে শ্বাস দিয়ে বললাম, দেখ নগেন, ভয় পাবি না, কে কাঁদছে না কাঁদছে আমরা দেখে নিচ্ছি। আমি ব্যাগে করে একটা টর্চও নিয়ে এসেছিলাম, টর্চটা বের করতো লালু। লালু আমার ব্যাগ থেকে টর্চ বের করে বলল, আরে দাদা, আপনি গুরুদেব লোক আছেন দাদা, আরে মশাল নেমে গেলে কি হবে, টর্চ তো নিয়ে এসছেন, চলুন পাইজি দেখি তো কে এখন ভয় দেখাতো, কে ভয় দেখাচ্ছে দেখি তো, চলুন তো। আমরা দল বেঁধে একসঙ্গে লালুর সঙ্গে বেরিয়ে পড়লাম। এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে সে ঘর খুঁজতে শুরু করলাম। আর মাঝে মধ্যে বললাম, কেউ কি আছো এই ঘরে, কেউ কি আছো? কোনো সাড়া নেই, কোনো আওয়াজ নেই, কান্না কখন যেন থেমে গেছে। হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক সামনে এসে হাজির। আমি চমকে উঠলাম। আমি বললাম, কে আপনি, আর 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 কোথেকে এসছেন, আর হঠাৎ সামনে কি ব্যাপার, আপনাকে তো দেখিনি কোনোদিন। ভদ্রলোক বলে উঠল, চুপ হয়ে যাও, আমি জমিদার বিভূতিভূষণের ভাই
আমিও এসেছিলাম আজকের এই বাড়িতে দেখতে, এই বাড়িতে নাকি ভূতের উৎপাত হয় শুনেছি। জমিদার বিভূতিভূষণের ভাই, আর এত রাতে এই বাড়িতে? আমার যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, কিন্তু আপনি এত ঝড় জলের রাতে এই বাড়িতে কখন এলেন? আমরা তো সন্ধ্যা থেকেই বাড়িতেই আছি, আপনাকে তো দেখিনি। উনি একগাল হেসে বললেন, আমি তো এই মাত্র এলাম বাবু। তোমাদের যে ঘরে ছিলে সেই ঘর থেকেও ঘুরে এলাম। তোমাদের খাবারগুলো নষ্ট হয়ে গেছে না? তরকারিতেও টনচিপ বালি পড়েছে, নোংরা জল পড়ে রুটিটাও নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি তো ওই ঘর থেকেই আসছি। ও আচ্ছা, তো ঠিক আছে, আপনি এসছেন, ভালো কথা। এই নাও, তোমাদের জন্য আমি বেশ খাবার নিয়ে এসেছি। উনি এক থলি ব্যাগ থেকে দেখলাম বেশ কিছু রুটি এবং মাংসর একটা কেটলি বের করে আমাদের হাতে দিল, দিয়ে বললেন, এই নাও, তোমরা রুটি মাংস খেতে এসেছিলে না, আমি তোমাদের খাওয়াচ্ছি। ভয় পেও না, এই রুটি মাংসটা খেয়ে আর শান্তি মনে রাত্রি যাপন করো, আর সকালে উঠে মানে কেটে পড়ো, কারণ এই বাড়িটা আমাদের, এখানে আমরা অন্য কারুকে প্রবেশ করতে দেব না। হ্যাঁ, সেই মতো আমি সবাইকে ডেকে নিয়ে রুটি মাংসগুলো খেলাম এবং খাইয়েও দিলাম। ভদ্রলোক পাশের এক ঘরে চলে গেলেন আর বললেন, আমি এই পাশের ঘরেই আছি, যদি কিছু প্রয়োজন পড়ে তো আমাকে ডেকো। আমরা খেয়ে দিয়ে পাশের ঘরেই বসে আছি, ঘুম আর কারোর আসছে না। কি করে ঘুমাবো? মনে অনেক প্রশ্ন। এত ঝড় বৃষ্টির মধ্যে বিভূতিভূষণ বাবুর ভাই এসে হাজির, এবং কি আমরা কি খাবো না খাবো সে খাবারটাও নিয়ে এসে হাজির। কিছু বুঝতে পারছিলাম না, সবার চোখে ঘুম। পাশের পাড়ার কুকুর ডাকছে, সে আওয়াজটাও সবার কানে আসছে। হঠাৎ কে ওর গার উপরে, সে তার গার উপরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হতে দেখি কি দেখলাম, দেখলাম আমরা যেন বাড়ির বাইরে কোথাও শুয়ে আছি। সামনে বিশাল বাড়ি, ঘর থেকে যেন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কারোর হাতে চোট, কারোর পায়ে চোট, কারোর মুখে রক্ত লেগে আছে, কারোর হাতে রক্ত, কারো আবার জামায় মাংসের টুকরো। আমি ওটা প্রশ্ন করলাম, আরে ওঠ, তোরা মুখে রক্ত লাগিয়ে শুয়েছিস কেন? লালু বলল, বাবা তুমি তো ঘুমিয়ে গেছিলে, জানো না আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে নিচে কে একজন, কিছু করতে পারিনি। আর বিকট কান্নার আওয়াজ, চারিদিক থেকে ঝড় বৃষ্টির আওয়াজ, আমরা যেন সেদ্ধ হয়ে গেছি। এই দেখো না, আমাদেরকে রুটি মাংস খাইয়েছিল। আরে রুটি মাংস না, ওসব তো কাঁচা রক্ত, কাঁচা মাংস খাইয়েছে কে? আমরা অনেক কষ্টে ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম। ও যে বাজ পড়া বাড়ি, ওখানে যে আজও আত্মা আছে, নর পিশাচেরা ঘুরে বেড়ায়, তা প্রমাণ আমরা হাতে নাতে পেলাম। আর বুঝলাম যে আত্মা এখানে রাতে এসে খুব দৌরাত্ম্য করে। মানে আমরা বাড়ি পৌঁছে গেলাম। 4-5 দিন শরীরে প্রচণ্ড জ্বর, ডাক্তার দেখিয়ে গুণী ওঝা করে সুস্থ হলাম। সেখান থেকে আমরা কজন কান্নাং মোড়া খেলাম, যেখানে বেড়াতে যাই যাব, কোনোদিন আর ওই বাজ পড়া বাড়ির দিকে যাব না।
হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার। এই গল্পটি আমার নিজের তৈরি, আমার নিজের লেখা।